নরমালি ইলেকট্রনিক্স ছাড়া বানানোর মতনই করি না, কারণ একটা ফিক্সড কারেন্ট দিবে ইরেসপেক্টিভ অফ এনি কাইন্ড অফ ভোল্টেজ, তাই না? হ্যাঁ, মসফেট বেশটা লিনিয়ার সার্কিট থাকবে, সুপারপজিশন প্রিন্সিপাল মসফেট সার্কিট যেখানে আছে সেই ধরনের সার্কিটে সুপারপজিশন প্রিন্সিপাল ইউজ করতে পারবে। কারেন্ট সোর্সটা দিয়ে ইউজ করেছে, এখানে মসফেট ইউজ হয়েছে কিনা, এই কারেন্ট সোর্স শুধু কারেন্ট নিয়ে আমি নির্দিষ্ট পরিমাণ কারেন্ট নিয়ে আমি কথা বলবো, শুধুমাত্র নির্দিষ্ট পরিমাণ কারেন্টের জন্য, যে কারেন্টের মান 1, সো ওই জন্য ওইটা হিসেবে হিসাব করবো, এটা সার্কিটের অন্য পাঠে রাখবো। আমি শুধু যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট আছে, এই 1 অ্যাম্পিয়ার কারেন্টটাকে সার্কিটে ইনপুট করবো, বাকি অন্য কোনো পার্টে ইনপুট করবো একটা ফিক্সড কারেন্টের জন্য। আমি একটা ফিক্সড কারেন্টের জন্য এটা ইমপ্লিমেন্ট করে রাখবো, এর ভিতরে ইন্টারনাল কি কারেকশন আছে এটা আমার দেখার দরকার নেই। এই যে ডিভাইসটি ইউজ করেছি এখানে, এই ডিভাইসের ইন্টারনাল কারেকশন আমার দেখার দরকার নেই, আমার দরকার হচ্ছে একটা ফিক্সড কারেন্ট হচ্ছে কি এই জিনিসটা, ওই ফিক্সড কারেন্ট সোর্সটা আমি ড্র করেছি, আর কোনো ড্র করব, ঠিক আছে? তাহলে সুপারপজিশন প্রিন্সিপাল কি বললো, যে সার্কিটটা যদি লিনিয়ার হয়, সার্কিটে যতগুলো সোর্স থাকবে সবগুলো সোর্সের ইমপ্যাক্ট অবশ্যই আউটপুটে আসবে। এখন এই আউটপুট ক্যালকুলেশনের সময় আমি যে কাজটা করব, আমি বের করব এই ভিএস এর ইমপ্যাক্ট কতটুকু, এই ভিডি এর ইমপ্যাক্ট কতটুকু এবং আই এর ইমপ্যাক্ট কতটুকু, আলাদা আলাদাভাবে ইমপ্যাক্টটা ক্যালকুলেট করার পরে ফাইনালি গিয়ে এই ভি নট এর কে আমি প্রথমে এটাকে দিতে পারি ভিএ, ভিবি, ভিসি। এই ভিএ ধরলাম হচ্ছে ভিএস এর জন্য আউটপুটে আসছে, এই ভিবি কে ধরলাম ভিডি এর জন্য আউটপুটে আসছে, আর এই ভিসি ধরলাম আই এর জন্য আউটপুটে আসছে। মানে প্রতিটার জন্য আলাদা করে আমি ক্যালকুলেশন করেছি, ভোল্টেজ বের করেছি, তারপরে ফাইনালি গিয়ে আমি ভোল্টেজটাকে যোগ করেছি। এই কনসেপ্টটাকে বলা হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল, এবং এখানে বলা হচ্ছে সার্কিটটা লিনিয়ার না হলে এই প্রিন্সিপাল অ্যাপ্লাই করা যাবে না। ওকে, তাহলে প্রথমে যদি চিন্তা করি ভিএস এর কথা, তাহলে বাকি সবগুলো ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্সকে বন্ধ করতে হবে, কারণ আমি শুধু ভিএস এর জন্য আউটপুট ক্যালকুলেট করব, কোনো কিছু থাকবে না কোনো সার্কিটে। ওকে, যদি ভিএস থাকে এটা থাকবে না, সার্কিটটা এমন হয়ে যাবে। ডিপেন্ডেন্ট সোর্স বন্ধ করা যাবে না, এখানে ভুল কোথায় হয়েছে, এগুলো শর্ট পাথ হয়ে যাবে, ওপেন থাকবে, শিওর? কেন ওপেন থাকবে? কারেন্ট সোর্স ওপেন অবস্থায় কারেন্ট 0, সো কারেন্ট সোর্সকে বন্ধ করতে গেলে ওপেন করতে হয়, ভোল্টেজ সোর্সকে বন্ধ করতে গেলে শর্ট করতে হবে। স্যার আমরা দুইটা একসাথে করে ফেলছি, কোনটা? কারেন্ট সোর্স আর ভোল্টেজ। আমি তো শুধুমাত্র একটা সোর্স রাখবো, বাকি যা থাকবে সব বন্ধ করব। আমি ইন্ডিভিজুয়ালের জন্য আউটপুট ক্যালকুলেট করব, তারপরে প্রতিটা ইন্ডিভিজুয়াল আউটপুটকে যোগ করব, এটাই বলছে সুপারপজিশন প্রিন্সিপাল। এখন এই যে সার্কিটটা সলভ করবা, এটা কিন্তু প্রিভিয়াস নিয়ম, তুমি কেভিএল ইউজ করতে পারো, তুমি কেসিএল ইউজ করতে পারো, সোর্স ট্রান্সফরমেশন, মেশ অ্যানালাইসিস ইউজ করতে পারো, নোডাল অ্যানালাইসিস ইউজ করতে পারো, ইটস আপ টু ইউ। ওকে, এখন এর একটা উদাহরণ আমি বই থেকে করাবো, দেখি। স্যার আগে একটা করতে দিয়েছিলেন, হ্যাঁ একটা করতে দিয়েছিলাম, হ্যাঁ করতে দিয়েছিলাম, দেখি আমি সবাই কি এই অ্যানালাইসিসটা পেয়েছো? পারোনি? ডিপোজিট হয়েছে কি? তোটা শেষ পর্যন্ত আনতে পারছো? এই জিনিসটা আমি একটু বলে দিই, এটা কিভাবে সলভ করছো। সার্কিট এখানে আছে, এটা এখানে পড়ে কিছু বুঝেছো? এখানে পড়ে দিয়েছে, তাই না?
ল্যাব রিপোর্ট এই সপ্তাহ থেকে করা শুরু করে দাও, না হলে কিন্তু বিপদে পড়ে যাবে। ছুটি আছে 2 দিন, ছুটিটাকে কাজে লাগাও, ল্যাব রিপোর্ট রেডি করে ফেলো। ডেমো রিপোর্ট তো আমি খুঁজে পাইলাম না, কালকে কি খুঁজছি, ওদেরকে আমি মনে হয় ফেরত দিয়ে দিয়েছিলাম। এটা কি সোর্স? কারেন্ট সোর্স। কি ধরনের কারেন্ট সোর্স? ইন্ডিপেন্ডেন্ট। যা যতটুকু পারছো। সার্কিটটা কেমনই বলছে ফাইন্ড আই নট, ইউজিং সুপারপজিশন প্রিন্সিপাল। আমাকে সুপারপজিশন প্রিন্সিপাল ইউজ করে আই নটটা বের করতে হবে, তাই তো? তাহলে সুপারপজিশন প্রিন্সিপাল এখানে কয়টা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে? দুইটা। কয়টা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে? দুইটা স্যার। কি কি ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে? ভোল্টেজ সোর্স আর একটা হচ্ছে কারেন্ট সোর্স। একটা ভোল্টেজ সোর্স, একটা কারেন্ট সোর্স। এখানে তো একটা কারেন্ট সোর্স আছে, ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্স শিওর এটা কি ধরনের ভোল্টেজ সোর্স? কারেন্ট কন্ট্রোল। শিওর এটা কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স? এটা কি কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স? স্যার কারেন্ট কন্ট্রোল। কিভাবে বুঝলা? আই নট আছে, সো কে আই নট, কে কিন্তু এখানে পাই, সো কে আই নট। আচ্ছা, সো এই ডিপেন্ডেন্ট সোর্সের জন্য আমার কোনো কিছু ক্যালকুলেশন করতে হবে না বা আলাদা করে সার্কিট ড্র করতে হবে না। আমার দুইটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে। এই 4 অ্যাম্পিয়ারের জন্য আই নট এর ইমপ্যাক্ট কতটুকু, 20 ভোল্টের জন্য এই আই নট এর ইমপ্যাক্ট কতটুকু, তা আলাদা আলাদা করে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? তারপরে গিয়ে ফাইনালি গিয়ে আমার সার্কিটটাকে দুইটা সার্কিটকে যোগ করে দিতে হবে বা দুইটা আউটপুটকে যোগ করে দিতে হবে, ঠিক আছে? সো আমি প্রথমে চিন্তা করি 4 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স অ্যাক্টিভ, when 4 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স ইজ অ্যাক্টিভ, when 4 অ্যাম্পিয়ার ইজ অ্যাক্টিভ, ওকে? দেখি ভালো, when 4 অ্যাম্পিয়ার ইজ অ্যাক্টিভ, যখন 4 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ থাকবে তখন 20 ভোল্ট সার্কিটে আর থাকবে না, কারণ 20 ভোল্টকে বন্ধ করে দিচ্ছি। 20 ভোল্টকে আমি বন্ধ করে দিচ্ছি, সো সার্কিটটা নতুন আবার হবে এরকম, সার্কিটটা বন্ধ করে দিলাম এখানে 20 ভোল্ট, মানে যে ভোল্টেজ সোর্সটা ছিল সেটা খুলে দিলাম। মোট কথা যে 20 ভোল্টের ভোল্টেজ সোর্স ছিল সেটাকে খুলে ফেলছি, কারণ আমি আউটপুটটা ইন্ডিভিজুয়াল ওয়েতে ক্যালকুলেট করব। মনে করো 10টা পাইপ দিয়ে পানি আসছে, এখন 10টা পাইপের ভিতরে যদি একটা পাইপটা নির্ধারণ করতে চাই কোনটাকে বন্ধ করতে হবে, অবভিয়াসলি আমি সেরকম একটাকে বন্ধ করছি, ঠিক আছে? এখন এটার জন্য আউটপুট কতটা আছে সেটা ক্যালকুলেট করতে হবে। এটা কোন রুলসে করবা শাফরিন? এই আই নট এর নামটা এখন হবে আই নট 1 বা আই নট এক্স সামথিং, কারণ এটা আই নট না, আই নট হচ্ছে টোটাল ভ্যালু, আই নট হচ্ছে টোটাল ভ্যালু, ঠিক? এটা কোন রুলসে আই নট 1 বের করবা? এই আই নট 1 আমাকে বের করতে হবে মেশ অ্যানালাইসিস করে, মেশ অ্যানালাইসিস করে। মেশ অ্যানালাইসিস ছাড়া এখানে কি এই আই নট 1 বের হবে না, কোনোদিনও বের হবে না। বিশাল বড় একটা ক্যালকুলেশন, এতটুকু না, এত বড় একটা ক্যালকুলেশন। সো আমার প্রিভিয়াস অ্যানালাইসিস না পারলে এটা পারা যাবে না, আমার প্রিভিয়াস যে অ্যানালাইসিস আছে সেটা তোমাকে পারতেই হবে। সো মেশ অ্যানালাইসিস করতে হবে আমাকে। মেশ অ্যানালাইসিস করার জন্য শুরুর স্টেপ কি? মেশ কয়টা আছে? মেশ কয়টা আছে? কয়টা? দুইটা আছে। দুইটা শুরু হয়, মাথা গোলাই যায়, মাঝে মাঝে নিউরন ডিসকানেক্ট হয়ে যায়। সো আমার মেশ আছে 3টা, প্রতিটা মেশের কারেন্টকে আমি ডিফাইন করব। সো এটা হচ্ছে আমার I1, এটা হচ্ছে আমার I2, এটা হচ্ছে আমার I3। এটাকে এন্টি ক্লকওয়াইজও ডিফাইন করা যায়, কিন্তু আমি তোমাকে রিকমেন্ড করব কোনোদিনও এন্টি ক্লকওয়াইজ না, কোনোদিনের মধ্যে এই কোর্সে আপাতত এন্টি ক্লকওয়াইজ ডিফাইন করো না, তাহলে নিয়মের হিসাব নিকাশ তখন অন্যরকম চলে আসে, ওকে? সো এটা তো বললাম। এরপরে কাজ কি?
প্রতিটা মেশে একটা করে কেভিএল অ্যাপ্লাই করা, প্রতিটা মেশে একটা করে কেভিএল অ্যাপ্লাই করা। কিন্তু এই সার্কিটে একটা স্পেশাল কেস আছে, সুপার মেশ। এই সার্কিটে একটা স্পেশাল কেস আছে। তোমার নামটা কি জানো? হ্যাঁ, জিয়াদের পিছনে একদম ঢাকা ছেলে। হ্যাঁ, তুমি তো ঢাকা। হ্যাঁ হ্যাঁ, মেয়েরা তুমি তো মেশন এসেছিলে। আচ্ছা, কেউ একজন বলছে সুপার মেশ, কেউ কি সমর্থন করো? সমর্থন করো না? তাহলে এটা হচ্ছে মেশ অ্যানালাইসিস উইথ কারেন্ট সোর্স। দুইটা নিয়ম ছিল, মেশ অ্যানালাইসিস উইথ কারেন্ট সোর্সের দুইটা নিয়ম ছিল। যে কারেন্ট সোর্সটা আমার শুধুমাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চে থাকতে পারে, অথবা দুইটা মেশের মাঝে কমন ব্রাঞ্চে থাকতে পারে। তাহলে এখানে যে কারেন্ট সোর্সটা আছে, এটা কি দুইটা মেশের মাঝে কমন নাকি ইন্ডিপেন্ডেন্ট? মানে একটা সিঙ্গেল ব্রাঞ্চ আছে। এই সোর্সটা যদি এখানে থাকতো, তাহলে সেই সোর্সটার নাম আসতো সুপার মেশ। যেহেতু শুধু একটা ব্রাঞ্চে আছে, আমি এখানে কারেন্টকে ডিফাইন করেছি I1 কারেন্ট ঘুরছে, I1 কারেন্ট ঘুরতে ঘুরতে এদিকে আসলো। তাহলে I1 সমান কত? -4 না? I1 সমান -4 না? কেন -4 না? কারেন্ট যেদিকে যাচ্ছে আর আমি যেদিকে কারেন্টটাকে ধরেছি ডিরেকশন একই হয়ে গেছে, এই জন্য এটাকে I1 সমান ডিরেক্টলি 4 লেখা যায়। কারণ আমার এই ব্রাঞ্চে কারেন্ট দুইটা হয় না, একটাই হতে পারে। যেহেতু একটা দেয়াই আছে 4, সেটা 4 হবে। ঘুমাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। সো I1 হচ্ছে 4 অ্যাম্পস। বাকি দুইটা মেশে কেভিএল চালাইতে হবে। কেভিএল চালাও, মেশ 2 তে কেভিএল চালাও। ফর মেশ 2 অ্যাপ্লাই কেভিএল। এখানে কত? 2I2, তারপর -5 এক্স্যাক্টলি। এখানে কি ভুল হয়েছে না? এটা নাম হবে 5I0 কারণ এটার উপর ডিপেন্ড করে। এটার নাম চেঞ্জ করতে হবে, 5I0 এটা কত? প্লাস I0 প্লাস এটা I2 minus I3 যেহেতু 1 দিয়ে গুণ করতে হবে, এটা না করলে সমস্যা নেই। তারপরে প্লাস 3 I1 3I1 গুণ করার পরে আসে, একবারে করলেও হবে, কোনো সমস্যা নেই। 3I2 3I1। সো মেশ 2 এর ইকুয়েশন লিখে ফেলেছি। কত হয় দেখো, একটু আবার যোগ করো। সেখানে একটা ঝামেলা আছে, একটা I0 নতুন একটা ভেরিয়েবল চলে আসছে। এই I0 কে রিপ্লেস করতে হবে। I0 এখানে আছে। I0 সমান কি? I0 সমান কি? একবারে বলতে হবে, ইকুয়েশন জানি না। I0 সমান কি? এই I0 সমান কি? I1 I3। এটা কিভাবে বের করেছি? এই পয়েন্টে একটা কেসিএল অ্যাপ্লাই করব। স্যার এই পয়েন্টে নয় কেন? এই পয়েন্টে অ্যাপ্লাই করলে দুটো কমন ব্রাঞ্চ আছে না, কারেন্টের ঝামেলা আসবে। এটা দুটো কমন ব্রাঞ্চ আছে, কারেন্টের ঝামেলা আসবে, দুইটা করে কারেন্ট আসবে। আর এখানে অ্যাপ্লাই করলে এখানে I0 ঢুকছে, এখানে I3 ঢুকছে, এখানে I1 ঢুকছে, বের হচ্ছে। এটা যদি করি তাহলে আমার আসবে I3 ঢুকলো পজিটিভ, I0 ঢুকলো পজিটিভ, I1 বের হয়ে গেল -I1 0। স্যার আপনি তো বলেন যে I1 বের হয়ে গেল, স্যার আমি তো দেখি না I1 বের হয়ে গেল। তোমার কি সমস্যা আছে? আমি বলছি I1 টা এখান দিয়ে বের হচ্ছে, তুমি কি এটা দেখতে পাচ্ছ? তুমি কি এটা দেখতে পাচ্ছ না? তুমি কি বুঝতে পারছো কিনা এটা বলতে যাচ্ছি? হ্যাঁ, এটা বের হচ্ছে কেন? কারণ এই যে স্যার এই কারেন্টটা এখান দিয়ে সেখানেই ঢুকতেছে, তোমার মনে হতে পারে না স্যার I1 কারেন্টটা তো এখান দিয়েই ঢুকতেছে, এটাই তো I1। অ্যাকচুয়ালি কি এটা I1 না, এটা I0। এই কারেন্টের আলাদা একটা ডেফিনিশন দিয়ে দিয়েছি আমি, এই জন্য I0 কে এখান থেকে আমি ধরবো না, এখান থেকে ধরবো। সো ভুললে পারে এখান থেকে বের হয়, ওকে? আমার কতটাই সমস্যা হবে। স্যার কি করে I1 বের হয়ে যাচ্ছে তো টের পাই না। আমি চিন্তা করলাম উপর থেকে ঘুরে ঘুরে আসতেছে, উপর থেকে ঘুরে ঘুরে আসতেছে তো ঢুকতেই ছিল, কিন্তু এই ব্রাঞ্চের কারেন্ট কিন্তু I1 না, এটা তোমার মাথায় রাখতে হবে। এই ব্রাঞ্চের কারেন্ট I1, এই ব্রাঞ্চের কারেন্ট I1 না। এই ব্রাঞ্চের কারেন্ট যেহেতু I1, এই কারেন্টটা দ্বিতীয় উপরে উঠছে,
এই জন্য এটা বের হচ্ছে, ঠিক আছে। সো I0 অন সমান I1 মাইনাস I3, এই ভ্যালুটা এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। একটু ক্লাস করতে ভালো লাগে না, কারণ আমি অতীতের একটা ক্লাসও করি নাই, হইতে পারে যে একটু ভালো লাগছে না, স্যার কি বলে, হতে পারে, ঠিক আছে, কতদিন চলে তাই দেখব। এরকম করে সিম্পলিফাই করতে হবে, সিম্পলিফাই করে একটা ইকুয়েশন দাঁড় করে দিতে হবে, ঠিক আছে। একটা ইকুয়েশন রাখতে হবে, সিম্পলিফাই করে একটা ইকুয়েশন বানাবো, তো টোটাল ডিটেইল সলভ করতেছি না, ঠিক আছে। সিম্পলিফাই করলে একটা ইকুয়েশন আসবে, নাই আসবে তো, করছিলে কি, কেন বাড়ি বাড়ি ওই ইয়ে ছিল, রুটি রুচি ছিল, ওইটাকে ভ্যান চালাই বা রিক্সা চালাই ইনকাম করে খাওয়াইতে গেছিলাম, এরকম কোনো ইস্যু ছিল। তা বাবার টাকাই তো খাচ্ছ, তার টাকাটা যে সদ্ব্যবহার করতে হবে এটা মাথায় নেই, দিন শেষে কিন্তু আফসোস হবে যে বাবার টাকা নষ্ট করছি, করি নাই। এখান থেকে একটা ইকুয়েশন বের করো, ইকুয়েশন আসবে, মাস্ট একটা ইকুয়েশন আসবে। একইভাবে মেশ 3 এর জন্য একটা ইকুয়েশন আসতে হবে। সো অ্যাপ্লাই কেভিএল ফর মেশ 3। এই ম্যাথটা কত বড় হবে বুঝতেছো? অনেক বড়। তো মেশ 3 এর জন্য কেভিএল অ্যাপ্লাই করো। ফর মেশ 3, মেশ 3 এর জন্য কেভিএল আমি এখান থেকে অ্যাপ্লাই করা শুরু করি, এখান থেকে ঘুরছি কত কত, এখান থেকে কেভিএল, এই লুপে কেভিএল অ্যাপ্লাই করলে কত হবে? I/3 - I, হ্যাঁ I/3, I3 - I, আচ্ছা 5/3 মাইনাস 5/1 ডিরেক্টলি গুণ করে দিছি, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে I3 মাইনাস I2 প্লাস 5 কি লিখবো 5 I1 মাইনাস তারপর 5 I3 4 প্লাস 4 I3 একবার লিখেছি। তুমি এবার আর বেশি সমস্যা হবে, সমস্যা বেশি হবে, সমস্যা তো বেশি হবে, সব করে তাড়িয়ে দেবে, ক্লাসে সব পড়িয়ে দিচ্ছি তো এজন্য বুঝতেছ না। সো এর থেকে একটা ইকুয়েশন পাবো, সো ওখানে একটা ইকুয়েশন, এখানে একটা ইকুয়েশন, এবং এখানে একটা ভ্যালু জানা। সো I1 I2 এবং I3 এর ভ্যালু পাবো না। সো ফাইনালি গিয়ে আমি I1 এর ভ্যালুটা পেয়েছি হচ্ছে 4, I2 এর ভ্যালুটা পেয়েছি x, I3 এর ভ্যালুটা পেয়েছি y, সাপোজ এটা ভ্যালু পেয়েছি। এখান থেকে আমাকে বের করতে হবে I0 অন। এখন কিন্তু I0 অন বের হয়নি, ওই যে আগের নিয়মে I0 অন সমান কি, I0 অন সমান I1 মাইনাস I3, I1 এর ভ্যালু হচ্ছে 4, I3 এর ভ্যালু হচ্ছে y। এই আউটপুটটা বের করা হয়ে গেল, এইটুকুর জন্য শেষ। এই 4 অ্যাম্পিয়ার কারেন্টের জন্য এখানে আউটপুটের ইমপ্যাক্ট কতটুকু আসছিল তা আমার ক্যালকুলেশন করা শেষ, প্রথমটার জন্য ক্যালকুলেশন করা শেষ। এখন 4 অ্যাম্পিয়ার কাজ আর আমার নেই, আমার এখন একটা ভোল্টেজ সোর্স বাকি আছে, সেই ভোল্টেজ সোর্সের কাজটা আমাকে করতে হবে, ঠিক না? আচ্ছা এখন আমি 4 অ্যাম্পিয়ারকে সার্কিট থেকে বন্ধ করে দিব, সার্কিট থেকে খুলে ফেলো, 4 অ্যাম্পিয়ার খুলে ফেললাম, সার্কিট থেকে 4 অ্যাম্পিয়ার খুলে ফেললাম, খুলে ফেলে আমি ভোল্টেজ সোর্সটাকে সংযুক্ত করলাম 20 ভোল্ট, 20 ভোল্ট। খুলে ফেললে সার্কিটটা এরকমই থাকবে। তখন এই ভ্যালুটার নাম আবার নতুন একটা নাম দিতে হবে I02। এটা যেহেতু এখানে ইমপ্যাক্ট করতেছে, সো এটাও চেঞ্জ করতে হবে I02। এটার নাম দাও আবার এগেইন I1 এটাই করো, সরাসরি মেশ অ্যানালিসিস দিয়ে করতে পারতাম না সরাসরি। কিন্তু আমি তোমাকে বলেছি সুপারপজিশন দিয়ে করতে হবে, আমি তোমাকে সুপারপজিশন শিখেছি তাই না? এটা সরাসরি মেশ অ্যানালিসিস দিয়ে করলেই সহজ হবে, কিন্তু তোমাকে একটা নতুন নিয়ম শেখাইতে হবে। এই সুপারপজিশন প্রিন্সিপাল দিয়ে যদি আমি তোমাকে বলি মেশ অ্যানালাইসিস করে দেখি এবার পারো কিনা,
আমি বললাম এই 4 অ্যাম্পিয়ারের জন্য আউটপুট কারেন্টের ইমপ্যাক্ট কত মেশ অ্যানালাইসিস করে খুঁজে বের করো। পারবে? দুটো সার্কিট আছে। আমি বললাম 4 অ্যাম্পিয়ারের জন্য আউটপুটে কারেন্ট কতটুকু আসছে শুধুমাত্র 4 অ্যাম্পিয়ারের জন্য, 20 ভোল্টের জন্য না। I2 ক্যালকুলেট করতে পারবে কোনোদিন? কোনোদিন পারবে? এটা বেসড অন দা কোশ্চেন। সেক্ষেত্রে তোমাকে সুপারপজিশন অ্যাপ্লাই করতে হবে, যে ইন্ডিভিজুয়াল যদি ক্যালকুলেট করতে হয় সুপারপজিশন যেতে হবে। এরকম কোশ্চেন আসতেই পারে যে আমার 4 অ্যাম্পিয়ার ইমপ্যাক্ট আউটপুটে দেখাও, ঠিক আছে? আচ্ছা, এখন আসো এটার জন্য আমার নতুন করে সলভ করতে হবে। নতুন করে সলভ করে ওই মেশ অ্যানালাইসিস আবার হবে। I1 I2 বের করতে হবে। এগেইন I1 I2 বের করো। I1 I2 ধরো A কোন একটা ভ্যালু পেয়েছি, AB ভ্যালু পেয়েছি। সেখান থেকে I2 এর ভ্যালু কত, I02 এর ভ্যালু কত? এখন আমি এই দুটো মেশ অ্যানালাইসিস করে বের করেছি। তাহলে I02 কত? আমি মেশ অ্যানালাইসিস করে এখান থেকে I1 এর ভ্যালু, এখান থেকে I2 এর ভ্যালু বের করেছি মেশ অ্যানালাইসিস করে। কিন্তু আমাকে তো বের করতে বলছে যে I02, এই I02 এর মান কত? সো সবাই কি বুঝছো জিনিসটা? আমি তো I02 এর মান ক্যালকুলেট করেছি, এই মেশের কারেন্টটা ক্যালকুলেট করেছি, কিন্তু আউটপুট তো এটা। আমি তো বের করতে চাচ্ছি আউটপুট। তাহলে I02 সমান কত? I02 মান হচ্ছে এই ব্রাঞ্চের কারেন্ট, এই ব্রাঞ্চের কারেন্ট, তাই তো? এই ব্রাঞ্চের কারেন্ট I02। এখন এই ব্রাঞ্চের কারেন্ট তো I2। আমি ধরেছি এই ব্রাঞ্চের কারেন্ট I2, কিন্তু আমাকে বের করতে বলছে এখানে এই ব্রাঞ্চের কারেন্ট I02। দুটোই সমান কথা না? খাতা কলমে বের করতে বলছে I02, কিন্তু আমি বের করেছি I2, তাহলে দুটো সমান। কিন্তু এখন আমি যেটা ধরেছি সেটা হচ্ছে এই I02 উল্টা ডিরেকশন। এই জন্য I2 সমান মাইনাস I02, অথবা এরকম লেখা যায় I02 সমান মাইনাস I2। তাহলে এটা হচ্ছে মাইনাস, আনসার যেটা আসবে মাইনাস। এখন প্রথমে যেটা আমি বের করেছি সেটা থাকবে। সো এখন ফাইনালি I0 আসবে কত ছিল ওটা? 4 মাইনাস y মাইনাস b, এটাকে যোগ করলাম মাইনাস। সো এইটা প্রথমটার জন্য আউটপুট, এটা দ্বিতীয়টার জন্য আউটপুট। দুটো আউটপুটকে যোগ করেছি, ফাইনালি আউটপুট পেয়ে যাব। বুঝতে পারছি? ঢুকছে মাথায়? আমি কিন্তু ডিপেন্ডেন্ট সোর্সে কিচ্ছু করতে পারবো না, এটাকে যেভাবে আছে সেভাবেই রেখে দিতে হবে, ঠিক আছে? মাথার উপর দিয়ে যাচ্ছে, প্যারা নিও না, জাস্ট যেগুলো বলি শুনো, বিরক্ত হলো না, বিরক্ত হলে চলবে না, ঠিক আছে? আজও যদি না পড়াশোনা করো, এখন থেকেও যদি খুবই স্ট্রিক্টলি পড়াশোনা করে 90-র উপরে মার্কস তোলা সম্ভব। সুপারপজিশন প্রিন্সিপাল আর দেখাবো না, বাকিটুকু তোমার নিজে পড়তে হবে। বহুত অ্যানালাইসিস আছে, এটা অভাব নেই। চ্যাপ্টার 4 এ গিয়ে আচ্ছা, এখন আসি নতুন একটা টপিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সুপারপজিশন নিয়ে কারোর কোনো সমস্যা আছে কিনা? তোমাদের উচিত কি, যেমন আজকে সুপারপজিশন পড়াইলাম, আগামী ক্লাসে যখন আসবা তখন 2-4টা প্রবলেম সলভ করবা। তুমি যদি প্রবলেম ফেস করো তাহলে দেখাইতে পারবে, মানে তুমি বলতে পারবা স্যার আমি করতে গেছিলাম আমি পারিনি, কোথায় পারো নাই, এখানে আলোচনা করা যেতে পারে, ঠিক আছে? নতুন একটা টপিক, নাম হচ্ছে কি? সোর্স ট্রান্সফরমেশন। সোর্স ট্রান্সফরমেশন তোমাদের মনে হয় একটা 30 মার্কের একটা এক্সাম হবে, হ্যাঁ, 1.5 ঘন্টা একটা পরীক্ষা, মিডিয়ার মধ্যে একটা পরীক্ষা নেবে 30 মার্ক। এটা হয়তো 20 তারিখের পরে শুরু হবে,
তো সবাই সেরকম প্রিপারেশনটা নিয়ে রেখো যে আমাকে আমি যদিও নতুন ক্লাসে শেষ করতে পারি নাই, তোমার টার্গেট থাকে যে আমার কাছ থেকে বুঝে নেওয়া। আমি পার্টিকুলার একটা টপিক বলে দেবো, সেই টপিক থেকে কোশ্চেন করবো, ঠিক আছে? 20 তারিখের পরে দিতে হবে, এখনো ফাইনাল কোনো ডিসিশন হবে হওয়ার কথা। সব সাবজেক্টে একটা মানে 30 মার্কের একটা করে পরীক্ষা নেওয়ার কথা চলছে। থাকলে যদি 10 না হলে ম্যাথ অনুযায়ী এত বড় ম্যাথ হলে 10, আর যদি ছোট্ট একটা দেই 5 দিন। একটা জিনিস মনে রাখবা, এই জগতে তুমি যত জটিল জিনিস জানবে তত বেশি তোমার মূল্যায়ন হবে। তুমি জটিল কিছু না জানলে, জানি জটিল এবং মিস্টেরিয়াস এই দুটো জিনিসের প্রতি মানুষের আগ্রহের সীমা নেই। যে জিনিসটা সবাই জানে কারোর আগ্রহ নেই, তো সে জেনে গেছে। সো মিস্টেরিয়াস হতে হবে, জটিল হতে হবে। আচ্ছা, সোর্স ট্রান্সফরমেশন নামটা শুনে কি মনে হয়? সোর্স ট্রান্সফরমেশন কারেন্ট সোর্স বা ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স ভোল্টেজ সোর্স বা ভোল্টেজ কোর্সও বোঝা যাবে। তাহলে সোর্স ট্রান্সফরমেশন নামটা দিয়ে বোঝা যাচ্ছে যে আমি চাইলে একটা সোর্সকে ট্রান্সফার করতে পারি, কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারি, অথবা ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে কনভার্ট করতে পারি। কিন্তু এখানে কন্ডিশন থাকে, যেমন ভোল্টেজ সোর্সের সঙ্গে যদি কোনো রেজিস্ট্যান্স না থাকে তাহলে সেখানে এই কনভার্সনটা আমি পারবো না। ভোল্টেজ সোর্সের সঙ্গে রেজিস্ট্যান্স থাকতে হবে, কারেন্ট সোর্সের সঙ্গেও রেজিস্ট্যান্স থাকতে হবে। যদি রেজিস্ট্যান্স না থাকে, রেজিস্ট্যান্স যদি 0 হয় তাহলে এই ট্রান্সফরমেশনটা করা কোনোদিনও সম্ভব না। রেজিস্ট্যান্সের একটা স্পেসিফিক ভ্যালু থাকতে হবে, যদি ভ্যালু থাকে তাহলে এই কনভার্সনটা করতে হবে। সো নামটা দিয়ে বোঝা যাচ্ছে যে আমি চাইলে একটা কারেন্ট সোর্সে ভোল্টেজ সোর্সে এবং ভোল্টেজ সোর্সকে একটা কারেন্ট সোর্সে কনভার্ট করতে পারি। এখানে সেই জিনিসটাই দেখানোর চেষ্টা করতেছে, ট্রান্সফরমেশন অফ আইডিয়াল বা ইন্ডিপেন্ডেন্ট সোর্স। এটা ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জন্য প্রথমে বলি, তারপর ডিপেন্ডেন্ট সোর্সের জন্য আসতেছে। এখানে দেখো একটা ভোল্টেজ সোর্স উইথ এ সিরিজ রেজিস্ট্যান্স, ভোল্টেজ সোর্স উইথ এ সিরিজ রেজিস্ট্যান্স ক্যান বি ট্রান্সফার্ড অ্যাজ এ কারেন্ট সোর্স উইথ এ প্যারালাল রেজিস্ট্যান্স। ইজি না? একটা ভোল্টেজ সোর্স থাকবে, তার সাথে সিরিজ রেজিস্ট্যান্স থাকবে, সেটাকে আমি ট্রান্সফার করে আনবো কারেন্ট সোর্স প্যারালালি রেজিস্ট্যান্স। স্যার এটা কি সিরিজে করতে পারবো না, নিয়মই যদি ভোল্টেজ সোর্সের সঙ্গে সিরিজের রেজিস্ট্যান্স থাকে, ভোল্টেজ তারপর পানি আছে, আমার কথা জড়াই যাচ্ছে, গলা শুকায় গেছে। তাহলে আমার একটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স উইথ এ সিরিজ রেজিস্ট্যান্স ক্যান বি ট্রান্সফার অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স উইথ এ প্যারালাল রেজিস্ট্যান্স। ওকে, এখন এই যে ট্রান্সফারটা করব, তাহলে ক্যালকুলেশনটা করব কিভাবে? তো ক্যালকুলেশনটা এভাবে করি, মনে করো ভোল্টেজ সোর্সের মান জানি এবং রেজিস্ট্যান্সের মান জানি, সেক্ষেত্রে যদি কারেন্ট সোর্সের মান বের করতে হয়, এই আইএস এর ভ্যালুটা, তাহলে ওহমস ল বের করতে হবে, V equal to IR, I equal to V by R। সো এখানে যে ভোল্টেজ থাকবে তাকে যদি রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করি তাহলে এই কারেন্ট সোর্সের ভ্যালুটা আমি পেয়ে যাব। ইজি, একদম জলের মতো, তাই না? সো এখানে একটা ভোল্টেজ সোর্স থাকলে তাকে যদি রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করি কারেন্টের মান, কারেন্ট সোর্সের মান পেয়ে যাব। তার সঙ্গে যে রেজিস্ট্যান্সটা থাকবে, দেখো ডিরেক্টলি আর আর লেখা, দুটোর ভ্যালু সমান হবে, দুটোর ভ্যালুই সমান। রেজিস্ট্যান্সের মানের কোনো পরিবর্তন নাই, শুধু ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্সের মানের পরিবর্তন আছে। এতটুকু। এই সোর্স ট্রান্সফরমেশন টেকনিকটা খুবই একটা কাজের টেকনিক এবং সার্কিটকে উইদাউট মেশ অ্যানালাইসিস, উইদাউট নোড অ্যানালাইসিস, উইদাউট সুপারপজিশন সার্কিটকে কেভিএল কেসিং দিয়ে সলভ করে দেওয়া যায়, খুব ইজি সলভ করা যায়। দেখো সার্কিটে নোডও থাকবে না, কিছুই থাকবে না, শুধু ওহমস ল দিয়ে সলভ হয়ে গেছে, এমন সিচুয়েশন আসতে পারে। তোমাকে একটু ইন্টেলিজেন্টলি ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, কন্ডিশন থাকবে, এই ধরনের ট্রান্সফরমেশন করতে গেলে রেজিস্ট্যান্স 0 হতে পারবে না, রেজিস্ট্যান্স 0 হতে পারবে না, অথবা রেজিস্ট্যান্স ইনফিনিটি হতে পারবে না।
বুঝতে পারছি? রেজিস্ট্যান্সের একটা প্রপার ভ্যালু থাকবে, রেজিস্ট্যান্সের একটা ভ্যালু থাকতে হবে। রেজিস্ট্যান্স 0 হলে এইখানে ভোল্টেজ কারেন্ট সোর্সের মান 0 হয়ে যাবে, যেটা সঠিক হবে। ওকে, আর যদি রেজিস্ট্যান্স ইনফিনিটি হয়, আচ্ছা এটা কিন্তু ভাইস ভার্সা, মানে আমি এখান থেকে চাইলে একটা ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে, আবার এই নিয়মে একটা কারেন্ট সোর্স উইথ এ সিরিজ রেজিস্ট্যান্স ক্যান বি ট্রান্সফার অ্যাজ এ ভোল্টেজ সোর্স উইথ এ parallel resistance versus series resistance. So current source with a parallel resistance can be transferred as a voltage source with a series resistance. এক্ষেত্রে ভোল্টেজ বের করার জন্য এই কারেন্ট এবং রেজিস্ট্যান্স দিয়ে গুণ করতে হবে। সো ভোল্টেজ বের করার জন্য কারেন্ট এবং রেজিস্ট্যান্স দিয়ে গুণ করতে হবে। এখন রেজিস্ট্যান্স যদি ইনফিনিটি হয়, তাহলে ভোল্টেজ কত হয়ে যাবে? ইনফিনিটি। সো যেটা হচ্ছে সঠিক নয়। আবার এখানে যদি রেজিস্ট্যান্স 0 হয়ে যায়, তাহলে কারেন্ট 0 হয়ে যাবে, এই ভ্যালুটা আমাদের সঠিক হবে না। সো রেজিস্ট্যান্সের মান 0 অথবা ইনফিনিটি হতে পারবে না। এই দুই কেস বাদে বাকি সব ক্ষেত্রে এই ট্রান্সফরমেশনটা সঠিক। ঠিক আছে? বড় একটা টপিক পড়িয়ে ফেলেছি। এই যে কথাটা বলছি না, বিশাল বড় একটা টপিক পড়ানো হয়ে গেছে, এর পিছনে আরো 1-200 ম্যাথ আছে। ঠিক আছে? হ্যাঁ ট্রু, এই যে কথাটা বলছি, এই কথাটা বলা শেষ মানে 1-200 অ্যানালাইসিস করার জন্য প্রস্তুত হয়ে যাবে। এটা কিন্তু সিম্পলি একটা কনসেপ্ট, একটা ধারণা। এমন হতে পারে না যে বাংলাদেশে নতুন একজন মানুষ জন্মগ্রহণ করলো, সে সমাজ সম্পর্কে একটা নতুন ধারণা দিয়েছে। তো ধারণা দিয়ে শুধুমাত্র সে ধারণা দিয়েছে, সেই ধারণার উপর বেস করে সমাজটা চেঞ্জ হয়ে যেতে পারে, আমূল পরিবর্তন হয়ে যেতে পারে। তারা ধারণা দিয়ে দিয়েছে, সেই ধারণা দিয়ে সার্কিটের আমূল পরিবর্তন করে সার্কিট সলভ করবে। ঠিক আছে? সো আমার এই ধরনের একটা সার্কিট দেয়া আছে। ওকে, এই সার্কিটে বসে সোর্স ট্রান্সফরমেশন করে V0 ভোল্টেজটা বের করব। ঠিক আছে? যখন সোর্স ট্রান্সফরমেশন আমি করব, তখন আমার টার্গেট থাকবে যে ভোল্টেজ সোর্স সিরিজে প্যারালাল সিরিজ রেজিস্ট্যান্স আছে কিনা ভোল্টেজ সোর্সের সঙ্গে, আর কারেন্ট সোর্স তার সঙ্গে প্যারালাল রেজিস্ট্যান্স আছে কিনা। যেখানে থাকবে সেখানে অপারেশনটা করতে পারবে। যেমন এই জায়গাতে আছে, এই জায়গাতে অপারেশনটা করতে পারবে, এই জায়গাতে আছে, এই জায়গাতে অপারেশনটা করতে পারবে। এই বাকি জায়গাতে কিন্তু এখন অপারেশন কিছু করতে পারি না। এই সার্কিটে কিভাবে করা যায় স্টেপ বাই স্টেপ দেখি। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস আসতে পারে যে সার্কিটে আনইউজুয়াল বা আননেসেসারি ট্রান্সফরমেশন করার প্রয়োজন নেই। যদি দেখো যে আউটপুটটা বের হয়ে যাচ্ছে ট্রান্সফরমেশন না করেও, তাহলে আউটপুটটা ডিরেক্টলি বের করে দাও। দেখা যায় এক দুবার ট্রান্সফরমেশন করছো, এখন আউটপুট বের হয়ে গেছে, সেক্ষেত্রে আর ট্রান্সফরমেশনের প্রয়োজন নেই। ঠিক আছে? সার্কিটটা ড্র করো। ইকুইভ্যালেন্ট সার্কিট ক্যালকুলেশন, সুপারপজিশন প্রিন্সিপাল এবং সোর্স ট্রান্সফরমেশন, এই ধরনের অ্যানালাইসিসের ক্ষেত্রে প্রতিবারই সার্কিটকে তোমার রিড্র করতে হবে। প্রতিবার সে যতবার করতে হবে ততবারই করতে হবে। ঠিক আছে? আমি সার্কিটটা ড্র করো। এই চিহ্নটার নাম কি জানো? রেজিস্টার। অন্যরা কি চিনি? আমি যদি এটা নোড অ্যানালাইসিস বা মেশ অ্যানালাইসিস দিয়ে করতাম, কয়টা মেশ হতো? 3টা মেশ হতো, তার মাঝে আবার একটা সুপার মেশ আছে। তাহলে অ্যানালাইসিসটা বের বড় সরো, তাই না? নোড অ্যানালাইসিস করলে কয়টা নোডের ভোল্টেজ বের করতে হতো? কয়টা নোডের ভোল্টেজ? 3টা নোডের ভোল্টেজ, তাই তো? একটা নোডের ভোল্টেজ তো জানি, রেফারেন্স নোডের ভোল্টেজ কত? 0 ভোল্ট। সো এখানে একটা নোড, এখানে একটা নোড, প্রিন্সিপাল নোড, এখানে একটা নোড, এই দুটো ভোল্টেজ বের করতে হতো। তার জন্য বড়সড় ইকুয়েশন লিখতে হবে। ওকে, ডান। তাহলে এখন আমরা বের করতে হবে আউটপুট ভোল্টেজ V0 এই সার্কিট থেকে ইউজিং সোর্স ট্রান্সফরমেশন। ডান। এখন প্রথমে ধরতে পারছি এই ঘরগুলো, ধরতে পারছি তো? একে ধরতে পারছি তো? একে ট্রান্সফার করা যায় না? আচ্ছা, কেউ আমাকে একটা কোশ্চেন করো না যে স্যার এখানে কারেন্টের সাইনটা নিচের দিকে দেয়া আছে, এই কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করলে সেই ভোল্টেজ সোর্সের প্লাস সাইনটা কোথায় থাকবে, মাইনাস সাইনটা কোথায় থাকবে? এই মাথায় আসলো না? ধরো এটা কারেন্ট সোর্স,
এটাকে কনভার্ট করে যখন আমি ভোল্টেজ সোর্সে কনভার্ট করব তার প্লাস মাইনাস কোথায় থাকবে? প্লাস মাইনাস তো দিতেই হবে, মাস্ট। কোথায় থাকবে? ভোল্টেজ সোর্সে তো থাকবে, কারণ কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করব না। এই যে কারেন্ট সোর্স, এই যে কারেন্ট সোর্স, এটাকে আমি ভোল্টেজ সোর্সে কনভার্ট করছি, প্লাস মাইনাস আছে না? এখন এই প্লাস মাইনাসের ডিরেকশনটা কোথায় হবে? বা এই ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে কনভার্ট করলে সেই কারেন্ট সোর্সের ডিরেকশনটা কোন দিকে হবে? একটা নির্দিষ্ট ডিরেকশন থাকবে না, তুমি দিলেই তো হবে না। স্যার যেহেতু এই যে এটা বলে দিকে ঢুকছে তাহলে আমরা এই বাম পাশে প্লাস আর ডান পাশে মাইনাস লজিক আছে যে কারেন্টটা যেহেতু উপর থেকে নিচের দিকে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, সো যে ভোল্টেজ সোর্সটা আসবে তার উপরে পজিটিভ আসবে, নিচে নেগেটিভ। সো কারেন্টের ডিরেকশন যেদিকে থাকবে সেই উপরের দিকে ডিরেকশন পজিটিভ, নিচের দিকে নেগেটিভ। আর ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে যদি উপরে পজিটিভ নিচে নেগেটিভ থাকে, তাহলে কারেন্ট সোর্স হয়ে গেলে পজিটিভের দিকে ডিরেকশনটা থাকবে, পজিটিভের দিকে ডিরেকশনটা থাকবে। ঠিক আছে? তাহলে এই কারেন্ট সোর্সকে একটা ভোল্টেজ সোর্সে কনভার্ট করি, তাহলে ভোল্টেজ সোর্স কত হয়? এখান থেকে যদি এইটাকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করি তাহলে কত হয়? 12 ভোল্ট। সো একটা ভোল্টেজ আসবে যেটা হচ্ছে 12 ভোল্টেজ, এর জন্য ভোল্টেজ পাবো সেটা কত? পজিটিভ কোথায়? সো এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। ঠিক আছে? এই দুইটা নিয়ে ক্যালকুলেশন করতেছি তো, তাই তো? এই রেজিস্ট্যান্স কি কোথায় যাবে? সিরিজ হয়ে যাবে। সো ও এটা হচ্ছে 12 সার্কিটের বাকি যে অংশটা আছে সেম থাকবে, কোনো চেঞ্জ করা যাবে না যদি তুমি আনলেস কোনো অপারেশন না করে থাকো। ঠিক আছে? সো এখানে থাকবে হচ্ছে 2, এখানে আবার 8, এখানে 3, এখানে আবার 1। তুমি চাইলে দুইটা অপারেশন একবারও করতে পারো, কিন্তু প্রথমে রিকমেন্ডেশন থাকবে শুরুতেই তুমি অপারেশন একটা একটা করে করো। এটুকুই তো। সো ট্রান্সফরমেশন করার পরে আমার সার্কিটটা এইখানটায় চেঞ্জ হয়েছে, জাস্ট দেখো এই সার্কিটে এই জায়গাটা চেঞ্জ হয়েছে। কারেন্ট সোর্সটাকে সিরিজে নিয়ে আসছি, কারেন্ট সোর্সটাকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করছি, রেজিস্ট্যান্সটাকে সিরিজে দিয়ে দিই। ডান। এরপরে খেয়াল করবা যখনই একটা অপারেশন করবা, অপারেশন পরবর্তী সময়ে সার্কিটটাকে আর কোনোভাবে রিডিউস করা যায়, এই সার্কিটটাকে ছোট করা যায় কোনো যায়? যায় তো? এই দুটো সিরিজে আছে। পরবর্তী অপারেশন করার আগে সিরিজ প্যারালাল করা যায় কিনা দেখে নাও। যদি সিরিজ প্যারালাল করা যায় সিরিজ প্যারালাল করে ফেলো। এই দুটোকে সিরিজ করে দাও, কত হবে? 6। ঠিক আছে? ডান। হলো তো? আচ্ছা, আমি এইবার একবার দুইটা অপারেশন করব পরবর্তী সার্কিটে। আমি লিখে দিব 12 ওহম ভোল্টেজ সোর্স আর 6 কে যদি আমি ইয়ে করি এখন ট্রান্সফার করি, তাহলে কারেন্ট সোর্সের মান কত হবে? এটাকে ট্রান্সফার করলে এটা তো ভোল্টেজ সোর্স উইথ সিরিজ রেজিস্ট্যান্স, এটাকে কারেন্ট সোর্সে কনভার্ট করলে কত হবে? 2 অ্যাম্পিয়ার। সো একটা কারেন্ট সোর্স পাবো 2 অ্যাম্পিয়ারে, এর সঙ্গে প্যারালাল একটা রেজিস্ট্যান্স পাবো, তার সঙ্গে আমার এই সোর্সটা এই লোডটা প্যারালালি থাকবে। এরপরে সো এটা হচ্ছে 2 অ্যাম্পস, রেজিস্ট্যান্সটা যা আছে তাই হবে, এখানে যে রেজিস্ট্যান্সটা ছিল সেটা V0 যা আছে তাই হবে। এইখানটা আমি আরেকটা অপারেশন করব, 4 amps। এখানে হচ্ছে কারেন্ট সোর্সের যে, আচ্ছা এই কারেন্ট সোর্সটা তুমি চাইলে এই পাশেও দিতে পারো ও পাশেও দিতে পারো, কোনো সমস্যা নেই। এখান থেকে খেয়াল করো, এই রেজিস্ট্যান্সটা চাইলে আমি এই পাশেও দিতে পারবো, এই পাশেও দিতে পারবো। সো এখানে একটা রেজিস্ট্যান্স আসবে, তার সঙ্গে প্যারালালি একটা কারেন্ট সোর্স আসবে। কারেন্ট সোর্সের মানটা হচ্ছে 3/12 4 অ্যাম্পস। আমার রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 3 ওহম। হয়ে গেল তো? তাহলে দুটো অপারেশন একবারে করছি, এইখানে কনভার্সনটা করছি এবং এইখানে কনভার্সনটা করছি। এখানে হচ্ছে 8 ভোল্ট,
এখনো কি ভোল্টেজ বের করার মতো কোনো উপায় আছে? ভোল্টেজ বের করতে পারছে এখনো ভোল্টেজ বের হয় নাই। যত সময় না হবে ট্রান্সফরমেশনটা করতে থাকবে। এরপরে কি করা যায়? এই তিনটাকে প্যারালাল করা যায়, চাইলে করতে পারো, যেহেতু প্যারালাল আছে সেক্ষেত্রে প্যারালাল করে দিতে পারো। প্যারালাল করা যায়, কিন্তু নরমালি যে কাজটা করবা কিছু কিছু ক্ষেত্রে আউটপুট যেখানে বের করি এই ক্ষেত্রে এটা সম্ভব। তুমি কিছুদিন পরে বুঝতে পারবে কেন এই ক্ষেত্রে সম্ভব, কারণ প্যারালালি ভোল্টেজ সেম, এই জন্য এটাকে আমি প্যারালাল করে দিতে পারছি। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে আউটপুট ভোল্টেজ যেখান থেকে আমি বের করতে যাচ্ছি সেখানে হাত দেওয়া যায়, সেখানে হাত দিলে সার্কিটের আমূল পরিবর্তন হয়ে যায়। কিন্তু এখানে সমস্যা হবে। আমার যদি কারেন্ট বের করতে বলতো, সাপোজ যদি ভোল্টেজ বের না করতে বলে যদি কারেন্ট বের করতে বলতো, তুমি কি তিনটা প্যারালাল করতে? কোনোদিনও করতে পারতো না, কারণ ওর ভিতর দিয়ে কারেন্টের মানটা আলাদা। যেহেতু তিনটা লোডের এগেইনস্টে ভোল্টেজ সেম, তার জন্য তাকে প্যারালাল করে আমি শুরু করে দিতে পারি। প্যারালাল করলে কত হয় বলো আমাকে? 6 প্যারালাল 8 প্যারালাল 3, সো 6 আর 3 করলে 2 হয়, সো 2 প্যারালাল 8 কত হয়? 2 * 8 divided by 10, so 1.6, সো এই তিনটাকে বাদ দিয়ে আমি 1.6 লিখে দিতে পারি। হ্যাঁ, এই যে ভিনটটা এখনো ভিনটই আছে, কোনো সমস্যা নেই, কারণ এটা তো প্যারালাল, ভিনটই আছে। আচ্ছা, এখন আর কি করা যায়? এক্স্যাক্টলি। সো দেখো এই কারেন্টটা আমি যদি এটাকে একটা নোড চিন্তা করি, টোটালটা একটা নোড চিন্তা করি, এই নোড থেকে এই কারেন্টটা বের হচ্ছে, 2 অ্যাম্পিয়ার বের হচ্ছে, আর এই নোডে 4 অ্যাম্পিয়ার কারেন্ট সাপ্লাই হচ্ছে। তো এই দুটাকে যদি আমি এলিমিনেট করে দিতে পারি, একটা কারেন্ট সোর্স রাখা যায় না? যে 2 অ্যাম্পিয়ার বের হলো, 4 অ্যাম্পিয়ার ঢুকলো, তাহলে আমি বলতে পারি না যে দুটোই বাদ, শুধুমাত্র 2 অ্যাম্পিয়ার ঢুকছে, কারণ নেট কারেন্ট তো ওখানে 2 অ্যাম্পিয়ার থাকলো, ঠিক আছে? সো এই দুটাকে বাদ দিয়ে আমি একটাকে এঁকে দিব, এবং একটার মান দিব হচ্ছে 2 অ্যাম্পিয়ার। ডান। এখন বলো এই ভোল্টেজের মান কত? V0। এখন তো ডিরেক্টলি বের করা যাবে, কত হবে ভোল্টেজের মান? সো আমার 2 ইনটু কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স 1.6, এটা 3.2 ভোল্ট। আমার সোর্স ট্রান্সফরমেশন দেখছো, কোনো সুপারপজিশন না, কোনো মেশ অ্যানালাইসিস না, কোনো নোড অ্যানালাইসিস না, শুধুমাত্র সার্কিটকে ভেঙে ভেঙে কনসেপ্টটা ইউজ করছে। বারবার ড্র করা লাগতেছে, বাট তোমাকে বড় ঝামেলা যেতে হচ্ছে না, ওই যে ঝামেলাগুলো আছে ওই ঝামেলায় তো যেতে হচ্ছে না, এটা ইজিয়ার, এটা অনেক বারবার ড্র করে গেলে ঝামেলা। তাহলে হলো তো ইজি না? মেথড কিন্তু একদম ইজি। এখন আসি আরেকটা এক্সাম্পলে, তোমরা এই এক্সাম্পলটা নিজে নিজে করবে। প্র্যাকটিস প্রবলেম 4.6, না এখনই করতে হবে, কয়টা বাজে? অনেক সময় আছে, 15 মিনিট সময় আছে, 5 মিনিটে শেষ করবা, কুইক। ইচ অ্যান ইন্ডিভিজুয়াল পারসনকে জিজ্ঞেস করবো কিন্তু এখন আমি। তাহলে ভোল্টেজ সোর্সের মান হবে 10 ভোল্ট, আর এই রেজিস্ট্যান্সটা তখন এখানে থাকবে না, তখন সিরিজে চলে আসবে। তার মাথায় কত বুদ্ধি আছে দেখব। এটা হচ্ছে 2 ওহম, ঠিক আছে, 2 ওহম। দেখো এই চিন্তাগুলো তোমার মাথা থেকে আসতে হবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর রুলস গুলো খুবই ইজি, কিন্তু তোমাকে একটু মানে চিন্তাশীল মানুষ হতে হবে, না হলে তুমি এটা পারবে না। আচ্ছা, এর পরের অপারেশনটা কি হতে পারে? অনেকটা করছো,
বাসাবাড়িতে প্রিন্সিপাল নিয়ে কাজ করেছো বা ব্যাটারি নিয়ে কাজ করেছো? ব্যাটারি, আচ্ছা ধরো তোমার কাছে দুটো 12 ভোল্টের ব্যাটারি আছে, দুটো 12 ভোল্টের ব্যাটারি আছে, তুমি সেটাকে 24 ভোল্টে কনভার্ট করতে পারো? সেক্ষেত্রে কিভাবে কনভার্সনটা করো? মনে করো একটা প্লাস মাইনাস এরকম করে দাও, তাই তো? প্লাসের সঙ্গে মাইনাস, মাইনাসের সঙ্গে প্লাস, মানে সিরিজে ভোল্টেজকে যোগ করতেছো তুমি, সিরিজে ভোল্টেজকে যোগ করা যায়। এই সার্কিটে এটা করে দেওয়া যায়, এটা করা যায় তো? আচ্ছা নাই তোমার এরকম আসছিল কেন? প্লাস মাইনাসের চিহ্নটা উল্টা মনে হচ্ছে, যোগ হওয়ার কথা মনে হচ্ছে, দেখি 4.3 হয়েছে তো, এখানে প্লাস ছিল এখানে মাইনাস ছিল তো, এই যে এখানে প্লাস ছিল না এখানে মাইনাস ছিল। সো খেয়াল করো, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, দুটো ভোল্টেজ সোর্স সিরিজে আছে, আমি এই 2 ওহম কে বাইপাস করে আসতে পারি, কোনো সমস্যা নাই। এই এলিমেন্টটা এখানে যুক্ত করে দিতে পারি বা এই এলিমেন্টটা এখানেও যুক্ত করে দিতে পারি, এতে কোনো সমস্যা হবে না, সার্কিটের ওভারঅল পারফরম্যান্সে কোনো সমস্যা হবে না। তুমি বলতে স্যার 2 ওহম তো এই দুটোর মাঝে আছে স্যার, তাহলে তো আমি এটাকে এদিকে আগে আনতে পারবো না, পারি, কোনো সমস্যা হবে না। বুঝতে পারলাম? অনেকেই যোগ করতে চাইবে না যে স্যার এই দুটোর মাঝে 2 ওহম আছে, কোনো সমস্যা নাই, এটাকে যোগ করে দাও, এটা মাইনাস এটা প্লাস, তাহলে এটাকে যোগ করা যাবে, যোগ করা যাবে। যদি এখানে প্লাস থাকতো তাহলে কিন্তু যোগ করতে গেলে বিয়োগ হয়ে যেত, যোগ করতে গেলে বিয়োগ হয়ে যেত। এটাকে আমি কেটে দেই, কেটে দিয়ে এখানে কত ভোল্ট? 3টা প্যারালাল রেজিস্ট্যান্স যোগ করা যাবে, সমস্যা নেই, কিন্তু এখানে যাবে আবার এখানে যাবে, এখানে তো আই ভাগ হয়ে যাচ্ছে। আমার ওই 7 ওহমের যদি কারেন্ট করতাম, ডান, শেষ। এতটুকু তো চিন্তা আসছে মাথায় যে না স্যার যেটা করতেছে ঠিকই মনে করতেছে, এতটুকুই কি মনে হচ্ছে? তাহলে আমার চিন্তার সাথে তোমার চিন্তা মিলতেছে, ঠিক আছে? আচ্ছা এখন আসি, আমার টার্গেট আই নট বের করা, আমি আই নটের কাছাকাছি যাব। আচ্ছা আমি এই দুটাকে সিরিজ করতে পারি না? পারি তো? সিরিজ করলে কত হয়? 5 ওহম রেখে দাও, আপাতত এখন কিছু করবো না, এই কনভার্সনটা চেঞ্জ করবো না, এখানে চেঞ্জ করব। এটা কত হবে কারেন্ট সোর্সের মান? কারেন্ট সোর্সের মান কত হবে? এখানে রেজিস্ট্যান্স 2, এখানে 15, 15/2 7.5, এত সময় লাগবে কেন? সো 7.5 অ্যাম্পস কারেন্ট থাকবে একটা, এই ভদ্রলোক তখন প্যারালাল চলে আসবে, এটা হচ্ছে 2 ওহম। কারণ সো পুরো সার্কিটটা প্যারালাল সার্কিট বানিয়ে ফেলেছি। এখন যে কাজটা করব আগের নিয়মের মতো, এখানে একটা কারেন্ট সোর্স এখানে সাপ্লাই দিচ্ছে, এখানে একটা কারেন্ট সোর্স এখানে সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে? তাহলে দুইটা একই দিকে যাচ্ছে, দুটাকে যোগ করে দেওয়া যায়, দুইটাকে না রেখে একটা বাদ দিয়ে দেয়। স্যার এটা কি এখানে দেখানো যায়? যাবে না কেন? প্যারালাল আছে, তবে যে কোনো জায়গায় এক করবে 10.5 ডান, ঠিক আছে? আচ্ছা এখন আমার এই I0 কারেন্ট করতে হবে, ঠিক আছে? এখন এই তিনটাকে প্যারালাল করে দেওয়া যায়, আমি চাইলে পারি, কিন্তু সেটা আমি করব না, কারণ আমার বিদ্যুৎ কারেন্টটা 7 ওহম রেজিস্টরের ভিতর দিয়ে, ঠিক আছে? এর জন্য আমি কি করব? এই দুইটাকে প্যারালাল করে ছোট করে ডাইরেক্ট ছোট করে দেব। এই দুইটাকে প্যারালাল করে কি হবে? 2 আর 5 কে প্যারালাল করো, 2 * 5 / 7, সো 10/7 কত হয়? 1.4 সো বাদ দেই, তাহলে কত? 1.42 ওহম। এখন কি I0 বের হবে? এখন আমরা ওই ভোল্টেজ সোর্স কনভার্ট করব, এখন কি I0 বের হবে? 14.91। স্যার আমি বুঝাচ্ছি যে আপনার কোর্সেরটাকে আমরা এটা প্যারালাল সিরিজে করে দেই, তাহলে কারেন্টটা তো আমরা ওটাকে সেক্ষেত্রে আরো ঝামেলা, বেশি ঝামেলা হবে না, মানে কম ঝামেলায় যাও। এখানে গেলে আমি যদি ভোল্টেজ সোর্সে কনভার্ট করি
তাহলে সার্কিটের এখানে ভোল্টেজ থাকবে, সেই ভোল্টেজকে টোটাল সার্কিটের রেজিস্ট্যান্স বের করতে হবে। তাহলে আর এক ধাপ করতে হবে, এখান থেকে এক ধাপেই করে দেওয়া যায়, এখান থেকে এক ধাপ করবে কারেন্ট ডিভাইডেড। সো I naught সমান 1.42 divided by 7 plus 1.42 into 10.5, যা আসবে তাই আসবে। ইজি না? একদম ইজি। ধৈর্য ধরে করতে হবে, প্রতিটা স্টেপ মানে চোখ কান খোলা রেখে চলতে হবে। ইন্টারেস্টিং না? মানে এটা কিন্তু তোমার ইন্ডিভিজুয়াল ওয়াইজ ভ্যারি করবে। আমি যেভাবে করেছি অন্য কেউ এভাবে নাও করতে পারে। সে শেষের থেকে শুরু করতে পারতো, শেষের তো ছিল 2-3টা ছিল, আমি যে কোনো একটাকে কনভার্ট করতেই পারতাম। আমি করেছি কি শুরুটা কনভার্ট করেছি, তুমি হয়তো শেষেরটা কনভার্ট করতে। বোঝা যাচ্ছে? মাথায় আসে কিছু? পড়ালেখার সাথে থাকতে হবে, আস্তে আস্তে স্পিড আপ করতে হবে। প্যারালাল করো না, এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু একটু লেন্থি হবে প্রসেস। এরপরে কি করবো স্যার? আমি এই পর্যন্ত আচ্ছা, তুমি কনভার্সনটা করতেই চাচ্ছ না, তাই তো? 530। এরপর তুমি যে কাজটা করবা, তোমাকে আবার ওই একই কাজ করতে হবে, এটাকে কনভার্ট করেছি, এটাকে শর্ট করতে হবে, তাছাড়া কোনো কাজ নেই। তোমাকে কিন্তু এটাকে কনভার্ট করে শর্ট করতে হবে, তখন তুমি ভোল্টেজকে তোমার যোগ করতে হবে, কিন্তু হচ্ছে না, কোনো আগানো যাচ্ছে না। এদিক থেকে তুমি কনভার্সনটা করে এটা করতে পারো, এটা করতে পারো, অথবা এভাবে রেখে দিলে আর হচ্ছে না। এটাকে কনভার্সন করে এটাকে 3 আর 6কে প্যারালাল করতে হবে তোমাকে আবার, সে একই কথা, ওই পথে তোমাকে যেতেই হবে। আচ্ছা, সোর্স ট্রান্সফরমেশন। আমি এখন থেকে এই সোর্স ট্রান্সফরমেশনের অনেকগুলো করে অ্যানালাইসিস দেখাবো, বা প্রতিটা টপিক কভার করার পর অনেকগুলো অ্যানালাইসিস দেখাবো। আমাদের অনেক সময় আছে, আমি এখনো 1.5 মাস সময় পাবো, তাতে ক্লাস হবে 8টা-10টা মিনিমাম, অনেক সময় এখনো ভালো করা সম্ভব। যদি না পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। তোমাদের প্রেজেন্টটা দিয়ে দেই আজকে এখানে অনলাইন। তোমরা তো অ্যাটেন্ডেন্সটা আমার কাছে জমা দাও না। সবই তো ঠিক আছে স্যার। এটা বন্ধ করে দাও। শেষের দিকে যারা প্রেজেন্ট থাকবে ওদেরই মার্কস হবে, বুঝা নাই?